নমস্কার। ডি&ডি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য ডি&ডি স্টুডিও প্রযোজনায় বিশেষ গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী রক্তমুখী নীলা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1899 সালের 30 মার্চ উত্তরপ্রদেশের মাতুলালা গ্রামে। তার পৈতৃক নিবাস ছিল বিহারের পূর্ণিয়ায়। মুঙ্গরে শৈশব কাটানোর পর কলকাতায় পড়াশোনা করেন। 1926 সালে আইন পাশ করে তিনি ওকালতি শুরু করলেও সাহিত্যের টানে 1929 সালে সেই পেশা ছেড়ে দিয়ে সাহিত্য চর্চায় পুরোপুরি আত্মনিয়োগ করেন। শুরুতে কবিতা লিখলেও পরে তিনি গল্প ও উপন্যাসে মনোনিবেশ করেন। তার সৃষ্ট কালজয়ী চরিত্র ব্যোমকেশ বক্সী নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করত। এছাড়াও তার উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাসগুলি হল কালের মন্দিরা, গৌরব মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। তাছাড়া সদাশিব সিরিজের কাহিনীগুলো তার জনপ্রিয়। 1938 সালে বোম্বে টকিজে চিত্রনাট্যকার হিসাবে যোগ দেন। 1967 সালে তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের জন্য তিনি রবীন্দ্রনাথ পুরস্কারও পেয়েছিলেন। 1970 সালে 22 সেপ্টেম্বর পুনেতে এই কালজয়ী সাহিত্যিকের মৃত্যু হয়। আজকের এই গল্পটি আমরা পেয়েছি ব্যোমকেশ বক্সী কাহিনী এই বইটি থেকে। শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প রক্তমুখী নীলা। টেবিলের উপর পা তুলে বসেছিল ব্যোমকেশ। খোলা খবরের কাগজটা তার কোলের ওপর ছড়ানো। শ্রাবণের কর্মহীন প্রভাতে দুজনে বাসায় বসে গত 4 দিন ঠিক এইভাবেই কেটেছে। আজকের ওই ধারা এমনভাবে কেটে যাবে ভাবতে ভাবতে বিমর্ষ হয়ে বললাম। ব্যোমকেশ তখন কাগজে মগ্ন, তার পা স্বেচ্ছামতো দুলিয়ে চলেছে সে। আমি নীরবে সিগারেটে টান দিয়ে যাচ্ছি। কারোর মুখে কোনো কথা নেই। কথা বলার অভ্যাস যেন ক্রমে হারিয়ে গেছে। কিন্তু চুপ করে দুজনে কাহাতক বসে থাকতে পারে। অবশেষে যা হোক একটা কিছু বলবার উদ্দেশ্যেই বললাম, খবরে কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলে বলল, হ্যাঁ, খবর গুরুতর। দুজন দাগী আসামে সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু আশান্বিত হয়ে জিজ্ঞেস করলাম, মুক্তি লাভ করেছে? কে তারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন। তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আরেকজনের নাম শ্রীযুত রমানাথ নিয়োগী। ইনি আবার মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, হ্যাঁ, তাই আজ কালকে তো দয়া করে জানিয়েছেন বলে সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। বুঝলাম সংবাদের আপ্রাচুর্যে বেচারা ভেতরে ভেতরে ধৈর্য হারিয়েছে। অবশ্য আমাদের পক্ষে নৈশকর্মের অবস্থাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে দু একটা গরম গরম খবর থাকবে না, এটাই আবার কেমন কথা? বেকারের দল তবে বেঁচে থাকবে কিসের আশায়? তবুও নাই মামার চেয়ে কানা মামা ভালো বললাম। শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে তো পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়চারি করল। জানলা দিয়ে বাইরের বৃষ্টি ঝাপসা আকাশের পানে তাকিয়ে তারপর বলল, নিয়োগী মহাশয় অত্যন্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরেই ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এতই কম যে 10 বছর আগের কথাও মনে থাকে না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলুম না। তিনি কে? তবে বলি, তিনি একজন চোর। ছিচকে চোর নয়, ঘটি বাটি চুরি করেন না। তার নজর কিছু উঁচু, মানে মারিত গন্ডার তো লুটিত ভান্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি। ব্যোমকেশ শখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বললাম,
দেশে দুর্ভাগ্য সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে ছাপার কি দরকার ছিল? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন তাই, এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের ওপর একটা সিগারেটের টিন রাখা ছিল। সেখান থেকে একটা সিগারেট তুলে ব্যোমকেশ যত্ন সহকারে সেটা ধরায়। তারপর আবার চেয়ারে বসে পড়ে বলে, 10 বছর আগে এখনো ঘটনাটা মনে আছে। তখন আমি সবেমাত্র এই কাজ আরম্ভ করেছি, তোমার সাথে দেখা হবারও আগে। দেখলাম নিজের মগ্নে কথা বলতে বলতে সে নিজের পুরনো স্মৃতিকথায় ফিরে যাচ্ছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন স্মৃতিকথাই চলুক, এই ভেবে আমি বললাম। আচ্ছা বেশ, তবে গল্পটা বলো দেখি। ব্যোমকেশ বলল, "আহ, গল্প তো কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা একটা কারণের রহস্যময়। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটাই উদ্ধার করতে পারেনি।" আসল জিনিস সেটা কি? আচ্ছা, তবে বলি শোনো। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে। আজ জওহরলাল হীরালালের দোকানে তো কাল দত্ত কোম্পানির দোকানে চুরি যাচ্ছে। এইরকম ব্যাপারই হচ্ছে। দিন 15 মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3 লক্ষ বা 4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়। পুলিশ সজোরে তদন্ত লাগায়। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংয়ের বাড়িতে চুরি হয়। আশা করি মহারাজ রমেন্দ্র সিংয়ের পরিচয় তোমায় দিতে হবে না, কারণ বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক খুব কমই আছে। তিনি হচ্ছেন যেমনি ধনী তেমনি ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে খুবই কম। সম্প্রতি তিনি একটু বিপদেই জড়িয়ে পড়েছেন, কিন্তু সেটা থাক। ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলির কাছে শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই, শাস্ত্রী, চৌকিদার, অষ্টপ্রহর সবাই পাহারা দিত। কিন্তু তবুও একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালাল। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল। সেটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী বলে মনে করতেন। সর্বদা আঙুলে পড়ে থাকতেন তিনি ওটা। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিটা একটু আলগা হয়ে গিয়েছিল। বোধহয় ইচ্ছা ছিল রত্নাগারদের দিয়ে সেটা মেরামত করে আবার আঙুলে পড়বে। চোর সেই নীলাটা নিয়েও পালালো। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা বলতে পারি না, তবে বলে রাখি, নীলা জিনিসটা একটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতন, কিন্তু কেবল ওজনের ওপরের দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ রাজা থেকে ফকির হয়েছে। নীলার প্রভাব কখনো শুভ হয়, আবার কখনো ঘোর অশুভ হয়। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার তো কোনো মানে নেই। একজনের পক্ষে যদি সেটা শুভকর হয়, তো অন্যের পক্ষে অবশ্যই সেটা সর্বনাশ হবে। তাই নীলার দাম তার ওজনের ওপর হয় না, বিশেষত এই রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটি নীলের জন্য আমি একজন মারোয়ারিকে প্রায় 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুব দিয়েছিল। তারপর, কিন্তু সে গল্প অন্য কোনো দিন বলা যাবে। আমি এমনিতে কুসংস্কারাচ্ছন্ন গোড়া হিন্দু তো নই। ভূত, প্রেত, মারণ, উটাচন কিছুই বিশ্বাস করি না। কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিলাম, মহারাজ রমেন্দ্র সিংয়ের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচইতে পড়েন। তার প্রায় 25-30 হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল ওখানে।
কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তা নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য করছিলই, এখন আরও উঠে পড়ে লাগলো। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মলবাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যিই বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মলবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই জহরচ্চদ ধরা পড়ে। চোর আর কেউ নয়, বরং রমানাথ নিয়োগী। তার বাড়ি খানাতল্লাশি করার পর সমস্ত চোরাই মাল বেরোলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল। কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হয়নি। রমানাথ কোনো স্বীকারোক্তিও করতে পারল না, শেষ পর্যন্ত মুখ টিপেই রইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিং পুলিশের পিছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে যেতে লাগল। রমানাথ জেলে যাবার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখিয়েছে। তুমি তো জানো যে জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকে, তারাই খবর দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশি চালান, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে সে নীলাটা সরিয়ে ফেলল কেউ খুঁজেই বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে আছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর কথাটা যেন নিজেই মনে মনে বলল, মন্দ প্রবলেম নয় এটা। এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো? কেসটা যদি আমার হাতে আসতো, হে চেষ্টা করে দেখতাম। 2000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের অর্ধশক্তি ব্যাহত করে সিঁড়ির ওপর পদশব্দ শোনা গেল। আমি সোজা হয়ে উঠে বসে পড়লাম। ওই রে, শুনতে পাচ্ছ? লোক আসছে, ওদের মক্কেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে। সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়ে চলে। হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, একটা প্রকাণ্ড রোলস রয়েসের গাড়ি দাঁড়িয়েছে কিনা। আছে? ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজ রমেন্দ্র সিং আসছেন। কেন আসছেন জানো? আমি উৎসাহে বললাম, জানি জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত মারা গেছেন খুব সম্প্রতি। সেই বিষয় হয়তো। দরজায় টোকা পড়ে। দরজা খুলে ব্যোমকেশ, আসুন মহারাজ বলে যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করল। সাময়িক কাগজপত্রে তার অনেক ছবি দেখে থাকলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ দেখলাম। সঙ্গে লোকলস্করে আড়ম্বর নেই। অত্যন্ত সাদাসিধা ধরনের একটা মানুষ, ঈষৎ রুগ্নক্ষীণ চেহারা, পায়ের একটা দোষ থাকতে একটু খুঁড়িয়ে চলেন। বয়স বোধ করি 60 পার হয়ে গেছে, কিন্তু বার্ধক্য তার মুখখানিকে কুৎসিত করতে পারেনি, বরং একটা স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজীর্ণতাকে মহাম্বিত করে তুলেছে। মহারাজ একটু হেসে ব্যোমকেশের মুখের পানে চাইলেন। তারপর তার দৃষ্টিতে ঈষৎ বিস্ময় প্রকাশ পেল। বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষাই করছিলেন। আমি আসবো সেটা কি আগে থেকে অনুমান করেছিলেন নাকি? এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারি মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলো না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন। কিন্তু আসুন আসুন, আগে আগে বসুন এখানে।
মহারাজ চেয়ারে উপবেশন করে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল। পুলিশ তো কিছুই করতে পারলো না। তাই ভাবলাম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মেছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না। কাজকর্ম খুব ভালো করতো, বা কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। মাফ করবেন মহারাজ, কিন্তু হরিপদবাবু সাধু লোক ছিলেন না এ খবর তো জানতুম না। তিনি কি কোনো দুষ্কার্যে জড়িয়েছিলেন? মহারাজ বললেন, সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল বটে। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে আচ্ছা বেশ, তবে আপনি দয়া করে সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজে বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এতই অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি আপনি মনে করুন আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখেই স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধা হবে। মহারাজ বললেন, বেশ, তাই বলছি। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথাই গোপন করলো না। বলল আমি যদি তাকে সৎপথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আর কোনো বিপদে যাবে না। তাকে দেখে তার কথা শুনে বেশ দয়াই হলো। বয়স বেশি না, 40-এর নিচে, কিন্তু এরই মধ্যে বারচারেক জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম ভারিয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে সে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞেস করলাম, কি কাজ করতে পারো? বলল, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পায়নি। উনি বেশ 19 বছর থেকে ক্রমাগত জেলই খাটছে। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছে। যদি দয়া করে কাজ দিই তো প্রাণ দিয়ে তা সে করবে। হরিপদকে প্রথম দেখেই আমার কেমন মায়া জন্মেছিল, কি জানি কেন। ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের কোনো দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছেই রাখলাম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতো। কিছুদিনের মধ্যেই দেখলাম লোকটি অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। সে তার নিজের কাজ নয়, বাকি কাজগুলো যেন তাকে বলতে হতো না, এবং ভবিষ্যতেও যে আমার কি দরকার হবে তা যেন সে আগে থেকেই জানতো। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা যায়। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারি পদ দিয়েছিলাম। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সে কাজ করতে লাগলো। কখনো ত্রুটি হয়নি। নিম্নতম কর্মচারীরা মাঝে মাঝেই আমার কাছে তার নালিশ করতে আসতো, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হবার সঙ্গে সঙ্গে তার দুষ্প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলেও এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। তাই যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপারটা ঘটলো তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন হয়তো, তাতে যোগ করবার আমার বিশেষ কিছুই নেই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশের খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলাম শোবার ঘরের মেঝে মরে পড়ে আছে সে, রক্তে চারদিক ভেসে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও কেমন আতঙ্ক হয়। গলার নালি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখিয়েছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলে মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করে শিউরে উঠলেন। আচ্ছা, তার দেহে কোনো আঘাতের চিহ্ন পেয়েছিলেন?
ছিল, তার তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন ওই আঘাতেই তার মৃত্যু হয়। গলার আঘাতগুলো তার পরের। অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্নভিন্ন করে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন করে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা নেই। মহারাজ বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করবার অফুরন্ত শক্তির কথাই ভাবছেন। ব্যোমকেশ ঘাড় হেট করে কি চিন্তা করছে। হঠাৎ ব্যোমকেশের অর্ধবোঝা চোখের দিকে নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হয়ে পড়লাম। এটা তো সেই দৃষ্টি, বহুবার দেখেছি। ভুল হইবার নয় এটা। ব্যোমকেশ তাহলে নিশ্চয়ই কোনো সূত্র খুঁজে পেয়েছে। মহারাজ অবশেষে মৌনভঙ্গ করে বললেন, আমি যা জানি আপনাকে বললাম। এবার আমার ইচ্ছা আপনি আমার হয়ে কাজ করুন। আপনার এতে কোনো আপত্তি নেই তো? কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরং বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসে? আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি জানেন? হরিপদ মুখেই শুনেছিলাম আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 মাসও জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। বেশ, হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন? আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন দেখি, যদি বলতে পারি। আচার ব্যবহারে কোনো পার্থক্য লক্ষ্য করেছিলেন যেটা আপনার কাছে স্বাভাবিক ছিল না? হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে বেশ ভয় পেয়েছিল সে। সেই সময় আপনার সামনে কেউ ছিল? সেই সময় কতগুলো ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনে হরিপদ অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, সেখানেই। আর কিছু? অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন? একটা সামান্য কথা মনে পড়েছে, নিতান্তই অবাস্তব ঘটনা, তবু বলছি আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমি আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি গিয়েছিল। জানি বই কি। জানে? তাহলে এও নিশ্চয়ই জানেন যে আমি নীলাটা ফিরে পাওয়ার জন্য 2000 টাকা পুরস্কারও ঘোষণা করেছি। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা সেটা জানি না। ঠিক এই প্রশ্নটাই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবে মাত্র কাজে পেকেছে। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি এই 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাবার আমার কোনো আশাই ছিল না। এমনিতেই পুলিশ হাল ছেড়ে দিয়েছিল আর কি। আপনি তবে হরিপদর প্রশ্নের উত্তর কি দিয়েছিলেন? বলেছিলাম যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। মহারাজ, আমি যদি এই প্রশ্ন করি তবে কি আপনিও আমাকে সেই একই উত্তর দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আচ্ছা, আগে বলুন, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? হ্যাঁ, জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অবগত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজি মনে হচ্ছে, সত্যিই তার নাম জানেন আপনি? কি করে? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু কিন্তু নামটা পরিচিত মনে হচ্ছে যে। হবারই তো কথা। বছর 10 আগে ইনিই তো আপনার নীলা চুরি করে পালিয়েছিল। সম্প্রতি জেল থেকে এখন বেরিয়েছে। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করলে কেন? হরিপদের সঙ্গে তার কি সম্বন্ধ? হ্যাঁ, সম্বন্ধ আছে। পুরনো কয়েকটা নোটে ঘাটলেই বেরোবে। কিন্তু মহারাজ, বলছিলাম, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে আমি ধরে রাখবো না। আচ্ছা মহারাজ, আপনি যদি বিকেল 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন তো সব জানতে পারবেন। আর
হয়তো আপনার নীলাটাও ফিরে পেতে পারে। আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা করে রাখবো, কেমন? হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাইরে বেরোনোর প্রস্তুত করল। জিজ্ঞেস করলাম, এত বলে তুমি আমি বেরোচ্ছ কোথায়? বেরোতে হবে, অনেক কাজ আছে। জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া কখন ফিরবো আমি জানি না। যদি সময় পাই হোটেলে খেয়ে নেব। বলে ছাতা আর কোট নিয়ে বিরামহীন বৃষ্টির মধ্যে ব্যোমকেশ বেরিয়ে পড়ল। যখন ফিরে এলো তখন বেলা প্রায় 3টে বাজে। জামা জুতো খুলতে খুলতে সে বলল, বেজায় খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি বাইরে, স্নান করিনি। কুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা করো তো, আজ মেটেনি। ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। সে কি অভিনয়? কিসের অভিনয়? ভয় নেই ভয় নেই, এই ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকের জন্য আরো গোট কয়েক টিয়ার নিয়ে আসো তো এই ঘরে। বলে সে স্নান ঘরে ঢুকে গেল। স্নান শেষে খাওয়ার সময় যখন বসলাম তখন ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, সমস্ত দিনে কি কি করলে বলো তো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুরে তুলে বলল, জুয়েল ডিপার্টমেন্টের অফিসে আমার একটা বন্ধু আছে। প্রথমে তার কাছে গেলাম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমান? সেটা কি? প্রশ্নে কর্ণপাত না করে ব্যোমকেশ বলতেই লাগলো, সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু, থুরি, বিধুবাবুর কাছে গেলাম। হরিপদর খুনটা তার এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পুণ্ডবাবু। পুণ্ডবাবুকে ব্যাপারটা বুঝে এবং বিধুবাবুর পদদয়ে যথোচিত তেল প্রয়োগ করে শেষ পর্যন্ত কাজ উদ্ধার হয়েছে। কিন্তু কার্যটা কি তাই তো আমি বুঝতে পারছি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশি করা। ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানা তল্লাশি করে বিশেষ ফল আমি পেলাম না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণ আকৃতি ছোড়া পাওয়া গিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যে জিনিস আশা করেছিলাম তাও পেলুম না। ওটা লুকিয়ে রাখার ক্ষমতা অসামান্য। কিন্তু কি জিনিস সেটা তো বললো না। মহারাজের নীলাটা। নীলা? বেশ, তারপর তাহলে এখন কি করবে? এখন আর কি, এখন অভিনয় হবে। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি ফল কিছু পাই। ওই যে মহারাজ এলেন বোধহয়, বাকি অভিনেতারাও চলে আসবে এবার। বলে ঘড়ির দিকে তাকালো। আর কারো কারো আসবে? রমানাথ আর তার রক্ষীরা। তারা এখানেই আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেরকম ব্যবস্থাই হয়েছে। কুটিরাম, খাবারের বাসনগুলো একটু সরিয়ে রাখো তো। আর কিছু জিজ্ঞেস করবার অবসর পেলাম না। মহারাজ প্রবেশ করলেন। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজল। দেখলাম মহারাজ যথাচিত তার আসন গ্রহণ করলেন। মহারাজ আসতে না আসতেই কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পুণ্যবাবু আর 2জন সাব ইন্সপেক্টরের সঙ্গে প্রবেশ করল রমানাথ নিয়োগী। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত নেই যা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হতে চাইলে বোধহয় চেহারাটি নিতান্ত চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করে চুল ছাটা, কপাল অপরিসর, চিবুকটা ছুচলো, চোখে সতর্ক চঞ্চলতা। তার গায়ে বহু বৎসরের পুরাতন, সম্ভবত জেলে যাবার আগেকার চামড়ার একটা বোতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট, আর পায়ে অপ্রত্যাশিত একজোড়া রবারের বুট জুতো দেখে সহসা হাস্যরসে উদ্বেগ হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কারোর মনে উদয় হয় না। ব্যোমকেশ আঙুল তুলে নির্দেশ করে বলল, মহারাজ, লোকটিকে চিনতে পারছেন? হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষা চাইতে এসেছিল। বেশ,
এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে আপনার। আসুন, আপনি মহারাজের পাশে এসে বসুন। রমানাথ, তুমি এখানে বসো। বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার নির্দেশ করে বলল। রমানাথ কোনো বাক্য ব্যয় না করে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। দুজন সাব ইন্সপেক্টরও তার দুপাশে এসে বসল। বিধুবাবু গাম্ভীর্য অবলম্বন করে কটমট করে চারদিকটা তাকিয়ে দেখতে লাগলেন। এই সম্পূর্ণ আইন বিগর্বিত ব্যাপার ঘটতে দেখে তিনি ভেতরে ভেতরে যে অতিশয় অস্বস্তি বোধ করছেন তা তার ভাবভঙ্গিতে বেশ প্রকাশ পাচ্ছে। সকলে যখন নিজের আসন গ্রহণ করল তখন ব্যোমকেশ টেবিলের সামনে এসে বসল। বলল, আজ তবে আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক নয়, বরং সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবে বলার চেষ্টা করব। যদি কোনো ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আরেকজনও এই কাহিনী জানতো বটে, তবে তিনি আজ বেঁচে নেই। এইটুকু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করল। রমানাথের মুখে কিন্তু কোনো নির্বিকার নেই। সে মুখ না তুলে একটা কথাও বলল না। নির্লিপ্তভাবে আঙুল দিয়ে টেবিলের ওপর দাগ কাটতে লাগলো। তবে রমানাথ জেলে যাওয়ার পর থেকেই গল্পটা আরম্ভ করছি। তা বেশ, রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে করেই নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, এবং জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছা করলে বলতেই পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে তাকালো এবং আবার নিবিষ্ট মনে সে টেবিলে দাগ কাটতে লাগলো। রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সে সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি আছে। জিনিসটা দেখতেও বেশ চমৎকার। গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ছুটে বেরোয়। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব ভাগ্যবান এ কথা সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। তা সে যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। তা যথাসময়ে রমানাথের সেল খানা তল্লাশি হয়। রমানাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হয়, কিন্তু নীলাটা কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খাটছে। তার অনেক গুণও ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাটাঘাটি করেছেন তারাই জানেন এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা করেই জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদক দ্রব্য আনবার পরে টাকার দরকার হয়, তাই তারা গলায় পকেট তৈরি করে রাখে। যারা কাঁচা বয়স থেকে জেল খাটছে তাদের মধ্যেই জিনিসটা দেখা যায় সবচেয়ে বেশি। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে, তাই সে নিজের গলায় পকেট তৈরি করে রেখেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথাও রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দেয়। সেলের মধ্যে নীলা লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন এটাকে গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার ওপর দারুণ লোভ হয়েছিল। সে নীলাটা নিয়ে টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশি করল তখন কিছুই পেল না। এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতাও করতে পারল, কিন্তু যাবার আগে নীলাটা তাকে ফেরত দিয়ে গেল না।
রমানাথ কিছু বলতেও পারল না। চোরের মার কান্না কেউ শুনতেই পায় না। সে মন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকে বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখে কোনো বিকার ঘটেনি, কিন্তু রগ ও গলার শিরা দগদগ করছে, দুই চোখ রক্তাভ হয়ে আছে। তারপর একে একে 10টি বছর কাটে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দিয়ে দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কার কথা সে জানত। ওই নীলা অন্যত্র বিক্রি হলে সে সহজেই ধরা পড়ে যেত, তাই সে চেষ্টাও সে করল না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সহৃদয় হলেন যে সে ভারী লজ্জায় পড়ল। তবুও সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে ধরে। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো। হরিপদ কোথায় তা সে জানত না, কিন্তু এমনই দৈব্যের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেল। রমানাথকে দেখার ফলে হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার আর কোনো কারণ সেখানে ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে পড়ল। হরিপদর বাড়ির সন্ধান সে খুব সহজেই পেল। তারপর সেদিন রাত্রেই গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরে গল্প বলছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরল। রমানাথও মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্পলক চক্ষে ব্যোমকেশের দিকে তাকিয়ে। ব্যোমকেশ তার দিকে আঙুল তুলে চাপা তীব্র স্বরে বলল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমিই নীলা বার করে নিয়েছিলে। সেই নীলাটা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখ থেকে চোখ সরাতে পারল না। সে একবার জিভ দিয়ে তার ঠোঁট চাটল, একবার চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করল, কিন্তু যেন কোনো অসীম বলে নিজেকে ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাগপাশ থেকে মুক্ত করতে সে পারছিল না। আমি আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম, কে ও, আমি জানি না। নীলা আমার কাছে নেই, সত্যি বলছি, আমার কাছে নেই। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকে নির্দেশ করে। আমাদের মনে হতে লাগলো যেন একটা মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছাশক্তি পরস্পরের সহিত মরান্তক যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার আগ্রহে আমরা স্থির হয়ে বসেই রইলাম। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনিয়ে আসতে লাগলো। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকে পড়ে পূর্ববৎ তীব্র অনুচ্চ স্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত এই রক্তমুখী নীলা, তাই ওর মোহ তুমি কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। এখনো যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশে নীলাটা ফেরত দাও। বরং ওটা নীলা নয়, ওটা একটা কেওটে সাপের বিষ। যদি হাতে সে নীলাটা পড়ো, তোমার হাতে হাত করা পড়বে। যদি সেটা গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়ালো। তার মনের ভেতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হয়েছিল
তা আমরা সম্যক বুঝতে পারিনি। পাগলের মতো সে একবার চারদিক তাকিয়ে তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে ফেলে দিয়ে দীর্ঘ চিৎকারে বলল, চাই না, চাই না, আমার চাই না। এই নাও তোমার নীলা, আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। বলে একটা দীর্ঘ শিহরিত নিঃশ্বাস ফেলে সে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। দেখলাম ব্যোমকেশের কপাল হতে ঘাম পড়ছে, দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণে গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ সলিত স্বরে বলল, মহারাজ, এই নিন আপনার সেই রক্তমুখী নীলা। শেষ হলো আজকের আমাদের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী রক্তমুখী নীলা। গল্পের প্রধান চরিত্রে ছিলাম আমি সুদীপ, এবং অন্যান্য চরিত্রে ছিল দেবজিৎ, সোমনাথ এবং আমি সুদীপ। পোস্টার ডিজাইন এবং সাউন্ড মিক্সিংয়ে টিম D&A স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব D&A স্টুডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি।